একাত্তর জানালে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি এবং আমার সঙ্গে আমার অতিথিরা আছেন। জনাব সাইফুল হক, বিরতির আগে যে বিষয়টা আসলে প্রশ্ন রেখে গিয়েছিলাম আপনার কাছে, বিএনপি বড় রাজনৈতিক দল এবং এই দলটার সাথে জোট তৈরির যে দরজাটা সেটা কেউ বন্ধ রাখে না, চেষ্টাটা করে এবং আলোচনাও হয় বিভিন্ন সময়, কখনো হয় কখনো হয় না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলটার যখন বাংলাদেশে সফরে আসেন বা বাংলাদেশেই থাকবেন হয়তো একটা নির্দিষ্ট সময়, তো তখন আসলে কি মনে হয় নতুন কোনো জোটের সম্ভাবনা আপনি তো দেখেন কিনা রাজনীতিবিদ হিসেবে? যদিও এটা খুব আগাম বলা, কিন্তু তারপরেও মানুষের তো আগ্রহের জায়গা থাকে। না না, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আপনি যখন আমাকে বিরতির সময় প্রশ্ন করেছিলেন, আমি চিন্তা করছিলাম জি, দার্শনিক নিটশের একটা বক্তব্য আছে যে কোন সাপ যদি নিজের খোলস না বদলায় সাপ নাকি মরে যায়। আর কোন মানুষ তার যদি অবস্থান ঘটনার প্রেক্ষিতে নিজের মন বা নিজের যদি একটা ট্রান্সফরমেশন না ঘটে, সেই মনেরও কিন্তু মৃত্যু ঘটে। তার মানে তারেক রহমান তিনি দেশ থেকে বেরিয়ে যাওয়ার পরে 17 বছর পরে তিনি ফিরছেন। সম্ভবত তিনি যে অবস্থায় গিয়েছিলেন, এখন তিনি 17 বছর তিনি দেশের একটা প্রধান রাজনৈতিক দল, 17 বছর যারা সবচেয়ে জুলুম নিপীড়নের শিকার হয়েছেন। আমি প্রায় বলি আমাদের উপমহাদেশে খুব কম দলকেই এত জুলুম নিপীড়নের শিকার হতে হয়েছে, নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুম, মামলা ইত্যাদি। সেই দলটাকে তিনি বাস্তবে তিনি নেতৃত্ব দিয়েছেন দেশের বাইরে থেকে। এরকম উদাহরণ আছে বিশ্ব রাজনীতিতে। তো খুব খুব বেশি এরকম 17 বছর ধরে অ্যাক্টিভলি, জীবন্ত, অর্গানিক্যালি একটা দলের একেবারে উপর থেকে গ্রাম তৃণমূল পর্যন্ত প্রতিটা ঘটনা জানা, বোঝা, নেতৃত্ব দেওয়া, এরকম উদাহরণ কিন্তু খুব বেশি নেই। সেদিক থেকে আমার মনে হয় তিনি একটা নতুন মানুষ হিসাবে নতুন কিছু চিন্তা, নতুন উপলব্ধি, এবং নিশ্চয়ই মানুষ আশা করবে, এটা কেবলমাত্র বিএনপি না, আমি মনে করি যারা দেশের গণতন্ত্রকামী মানুষ, নিশ্চয়ই সবার জন্য এটা একটা আশাবাদের জায়গা হবে। তিনি কেবল বিএনপিকে নেতৃত্ব দেবার তো প্রশ্ন আছে, বাংলাদেশে যে বৈরী রাজনৈতিক সংস্কৃতি ছিল, সেই সংস্কৃতিরও একটা গুণগত উত্তরণের জন্য, যে আমার মধ্যে ভিন্নতা থাকতে পারে, দ্বিমত মত পার্থক্য থাকতে পারে, কিন্তু একটা বহুত্ববাদী সমাজে বিভিন্ন চিন্তা, মতাদর্শ, ভিন্নতার পরও একসাথে যে কাজ করা যায়, তিনি যদি এই সংস্কৃতিটা যদি সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন, তাহলে তিনি ইতিহাসে বাংলাদেশের পরবর্তী যে ডেমোক্রেটিক ট্রানজিশন, গণতান্ত্রিক অভিযাত্রায় তিনি একটা কালজয়ী বা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। এটা বোঝা যাবে তিনি আসার পরে। তার প্রজ্ঞা, তার বুদ্ধিমত্তা, তার মেধা এবং ভিন্নমত থাকার পরে সবাইকে নিয়ে কাজ করার যে সংস্কৃতিটা, যেটা আমাদের এখানে প্রায় নাই বললে চলে। একটু আগে আপনি হাবিব ভাইকে প্রশ্ন করছিলেন না যে মির্জা আব্বাস আজকে যখন গেলেন ঢাকা মেডিকেল কলেজে, ধরুন আমি ঢাকায় থাকলে তো আমি ছুটে যেতাম, এবং সেখানে তেমনি আমাদের সংস্কৃতির মধ্যে কারো উত্তেজনা থাকতে পারে, কারো ভিন্নমত থাকতে পারে। একটা প্রবীণ এরকম একটা বয়স্ক নেতাকে আপনি সেটা একটা মত তৈরি করে, এটা কিন্তু অভ্যুত্থান পরবর্তীকালে আমাদের সংস্কৃতির এক ধরনের কিন্তু অবনমন কিন্তু হয়েছে। আমাদের মধ্যে অসহিষ্ণুতা, ভিন্নমত হলেই তাকে আপনি কিন্তু মানে যথেচ্ছ তাকে আপনি ট্যাগ দিয়ে, তাকে আপনি এমনকি তার মান সম্মান ইজ্জতের কথা না ভেবে এই সংস্কৃতি যদি আপনি বেরিয়ে আসতে না পারেন, তাহলে একটা ডেমোক্রেটিক সমাজে যে সহিংসতার প্রশ্ন, আপনার দ্বিমত থাকতে পারে, আপনি আমাকে পলিটিক্যালি ফাইট করেন, কথা বলেন, আলোচনা করেন, কিন্তু আপনি আমাকে তো এভাবে আপনি আচরণ করতে পারেন না। তাহলে আমরা কিন্তু একটা অসভ্য বর্বর জাতি হিসাবে আমরা কিন্তু চিহ্নিত হতেই কিন্তু থাকবো। এই টলারেন্সটা প্রত্যেকটা দলের, আমাদের ছাত্র তরুণদের উত্তেজনা থাকতে পারে, কিন্তু যারা সিনিয়র রাজনীতি, যারা দলের আমি আসলে আপনার বক্তব্যটা একেবারে স্পষ্টভাবে বুঝতে পারছি যে রাজনীতিবিদদের যেমন রাজনৈতিক শিষ্টাচার থাকে, সেই সৌজন্যতা বোধ থেকে মির্জা আব্বাস সেখানে গিয়েছিলেন, যারা আসলে এই ঘটনার প্রেক্ষিতে প্রচন্ড ক্ষুব্ধ, তাদেরও আসলে এই জায়গাটা আসলে শান্ত থাকা প্রয়োজন যে তিনি একজন রাজনীতিবিদ। আমি ব্যারিস্টার আবু বকর মোল্লা আপনার কাছে একটু আসতে চাই, মানে আমরা যখন প্রতিবেদন তৈরি করি এবং সেগুলো নিয়ে নানা বিষয় আলাপ করি, আমরা দেখতে পাই যে জামাতে ইসলামীর বিভিন্ন নেতারা বিভিন্ন প্রোগ্রামে, সমাবেশে একটু খোঁচা দিচ্ছিলেন তারেক রহমান, তিনি দেশে আসছেন না কেন, তিনি অনলাইনে কেন সরব, তিনি কেন দেশের মাটিতে আসছেন না। আবার
এনসিপি বিএনপির পক্ষ থেকেও কিন্তু বারবার এরকম অভিযোগও করা হয় যে জান্নাতের টিকিট বিক্রি করছে জামাত ইসলামী। ঠিক এরকম যখন বাস্তবতা, তখন তারেক রহমান 25শে ডিসেম্বর বাংলাদেশে আসছেন, যেটা জানা গেল। সব কিছু মিলে জামাত ইসলামের বক্তব্যটা কি, অবস্থানটা কি, কিছুটা কি তারা চাপ অনুভব করছে কিনা রাজনীতির ময়দানে এবং নির্বাচনকে সামনে রেখে? ধন্যবাদ। দেখুন, আমি আপনার প্রোগ্রামে প্রথমে বলেছি যে হাদির উপর আক্রমণটি বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার প্রক্রিয়া। বাংলাদেশ যে একটি নতুন বাংলাদেশ 2.0 সেটাকে বাধাগ্রস্ত করার প্রক্রিয়া। তারেক জিয়ার বাংলাদেশে আগমনটি, এবং উনি যদি বাংলাদেশে থাকেন, বাংলাদেশে রাজনীতি করেন, আমি মনে করি যে আমরা সকলে মিলে এগিয়ে যাব। অর্থাৎ নির্বাচনকে বাধাগ্রস্ত করার মধ্য দিয়ে যে বাংলাদেশকে পিছিয়ে নেওয়া যে চক্রান্ত, তারেক রহমানের উপস্থিতি এটি জানান দেবে যে না, আমরা সকলে মিলে একটি গণতান্ত্রিক ইলেকশন করতে যাচ্ছি এবং আমি তারেক রহমান বিএনপির নেতৃত্ব দিতে যাচ্ছি। সুতরাং বিএনপির লিডারশিপ ইজ এ ভ্যাকুয়াম। উনি বাইরে থাকার কারণে তো কিছুটা সমস্যা হচ্ছে, অর্থাৎ সেটি আশা করা যায় কিছুটা কমে আসবে। অর্থাৎ গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার জন্য, নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য যে অপচেষ্টাটি হচ্ছে, সেই অপচেষ্টাটি সফল হবে না। আর দেখুন, জামাত ইসলামী কেন চাপ অনুভব করবে? জামাত ইসলামী চাপ অনুভব করবে না। আমি তো বলছি যে তারেক যুক্ত করি ব্যাস আবু বকর মোল্লা। প্রথমত, আপনি যখন কথা বলেন, জিনিসগুলো ব্যাখ্যা দেন, খুব স্মার্টলি দেন, এবং সেটা এত বেশি আশাবাদ তৈরি করে রাজনীতির জন্য, সেটা সত্যিকার অর্থে খুব ইতিবাচক। এবং আপনাদের রাজনৈতিক দল জামাত ইসলামীর আমির যখন কথা বলেন, প্রত্যেকটা শব্দচয়ন তিনি যেভাবে করেন, সেটা সবাই প্রশংসা করেন। মুশকিল হচ্ছে আপনাদের বাইরে তৃণমূলের জামাত ইসলামের প্রান্তিক অঞ্চলে যারা আছেন কিংবা বিভাগীয় পর্যায়ে আছেন, তারা এমন কিছু মন্তব্য করেন, হতাশ হতে হয়। মানে কবরের চতুর্থ প্রশ্ন হতে পারে, ভোট কাকে দিয়েছিলেন? জামাতের একজন নেতার মন্তব্য, এগুলো আমরা দেখেছি। তো এগুলো তখন হতাশ করে, সেই হতাশা থেকে আসলে প্রশ্নগুলো আসে, যেটা সাধারণ মানুষের প্রশ্ন। আশা করি ব্যাখ্যা দিতে পারবেন। জি দেখুন, বাট মোটা দাগে আমি যেটা কথা বলছি যে আমরা কোনো চাপ অনুভব করছি না। তারেক রহমানের আশাটা আমরা ওয়েলকাম জানাচ্ছি। উনি বাংলাদেশে থাকুক, বিএনপির নেতৃত্ব দিক, সকলে মিলে আমরা একটি অংশগ্রহণমূলক ইলেকশনের দিকে এগিয়ে যাই। দ্যার ইজ নো প্রেশার অন আস, উই আর ওয়েলকামিং হিম। এখন আপনি আসুন, দেখুন, জামাত ইসলামী দলগতভাবে কিন্তু সকলকে নিয়ে রাজনীতি করতে চায়। আপনি জানেন, আপনার প্রোগ্রামে আমি পূর্বে বলেছি যে আমরা ধর্ম এবং বর্ণের ভিত্তিতে, লিঙ্গের ভিত্তিতে আমরা দেশকে বিভক্ত করব না, পলিটিক্সকে বিভক্ত করব না। আপনারা জানেন জামাত ইসলামী থেকে হিন্দু একজন ভদ্রলোককে প্রার্থী দেওয়া হয়েছে, আরো হয়তো প্রার্থী দেওয়া হতে পারে। তো সো আমরা আসলে উই আর নট গোয়িং টু ডিভাইড দ্য কান্ট্রি বেসড অন রিলিজন অর জেন্ডার। সো আমরা সকলকে নিয়ে রাজনীতি করতে চাই। আসলে যদি আমাদের মধ্য থেকে কেউ বলে থাকে যে জান্নাতের টিকিট দেওয়া হবে, আমি মনে করি জামাত ইসলামের দায়িত্বশীল জায়গা থেকে এই কথাটি কেউ বলেনি। আর জামাত ইসলামের এটা পলিটিক্যাল স্ট্যান্ড না। এটা আমি নিজ কানে শুনে নেই যে জামাত ইসলামের কোন দায়িত্বশীল নেতা এই কথাটি বলেছেন। আমরা এটাকে এন্ডোর্স করি। আমি আপনাকে বলতে পারি, আমি নিজে উনি একটু আগে বলেছেন যে একজন হিন্দু প্রার্থী দিয়েছেন, বাট সেই যে হিন্দু প্রার্থী, তার ছবি আমরা দেখেছি ভারতের যেটা অজিত দোভাল রয়েছেন, সাফাদি রয়েছেন ইসরায়েলি, তার সঙ্গে বসার ছবি আমরা দেখেছি। এটা কতটুকু সত্য বা আদৌ সত্য কিনা, হোয়াট ডু থিংক? এটা একটা এআই দিয়ে বানানো, সেটা আমি ফ্যাক্ট চেক করেছি। আর বাকিটুকু যদি আবু বকর মোল্লা আপনি একটু স্পষ্ট করতেন। দেখুন, ইয়েস, আমরাও জেনেছি যে ওনার ছবিগুলো কিছুটা এআই দিয়ে বানানো। দুঃখজনক হলো একজন প্রতিযোগিতা সাংবাদিক এই এআই দিয়ে যে ছবি বানানো হয়েছে এটা উনি প্রচার করেছেন এবং আমাদের বন্ধু সংগঠনের অনেকেও প্রচার করেছেন। এটা দুঃখজনক। দেখুন, হিন্দু কমিউনিটির মেম্বার হিসাবে যদি হিন্দু কমিউনিটির কারোর সাথে বাংলাদেশে অথবা বাহিরে দেখা করে থাকে, সেটি দেখা করতে পারেন, বাট তখনই প্রশ্ন সৃষ্টি হবে যে উনি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন কিনা, দেশের স্বাধীনতা। ঠিক আছে, এটা আপনি পরিষ্কার করেছেন। আমি কয়েকটি বিষয় আপনার কাছে পরিষ্কার করি। আমি আপনাকে যেটা বললাম যে এখন তো সোশ্যাল মিডিয়া যুগ, কোন নেতা আসলে কি বলছেন সেটা আর কিছু না হোক সেটা ফেসবুকে চলে আসে, এবং আমরা দেখলাম যে সেগুলো কোলাজ করে করে কোন জামাত নেতা আসলে কি বলেছিল সেটা ধারাবাহিকভাবে দেখছি, এবং আমি সেগুলো ফ্যাক্ট চেক করার চেষ্টা করলাম, কারণ প্রতিদিন 8:30টার সময় আমরা অপতথ্যের বিপরীতে সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করি। ফ্যাক্ট চেক করতে গিয়ে দেখলাম যে কিছু কিছু বক্তব্য তারাই দিয়েছেন, এবং এটা আসলে স্থানীয়দের কাছ থেকেও আমরা জানতে পেরেছি। তখনই আসলে প্রশ্নগুলো আপনার সামনে তোলা হলো যে এই জিনিসগুলো আসলে কেন হচ্ছে আর কি।
ধন্যবাদ। আপনি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, আমরা এটা নোটিসে নিলাম। আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা দায়িত্বশীল লেভেল থেকে এই বক্তব্যটি প্রচার করছি না, এবং আপনার মাধ্যমে আমি জানাতে চাচ্ছি আমরা এই কথাটি এন্ডোর্স করছি না যে নির্বাচনে জামাতের কোনো প্রার্থী অথবা নেতা এই কথাটি বলবে যে জামাত ইসলামীতে ভোট দিলে জান্নাত কনফার্ম অথবা জান্নাতের টিকিট। আমরা এই কথাটিকে এন্ডোর্স করছি না, জামাত ইসলামের স্ট্র্যাটেজির অংশ না, কৌশলের অংশ না। আমরা যে কথাটি বলছি ভালো মানুষদেরকে ভোট দেওয়া এটি নৈতিক দায়িত্ব, ধর্মীয় দায়িত্ব এবং রাষ্ট্রের জন্য কল্যাণকর। এখন কোন নেতা যদি মানে তার রেমিট ক্রস করে থাকে, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ জামাত এটাকে এন্ডোর্স করছে না। আমরা মনে করতে চাই ব্যবস্থা কি নিতে পারে, জামাত কি ব্যবস্থা নিতে পারে, শোকজ করতে পারে বা কোনো আমরা স্টেপ নিতে অবশ্যই পারে? দৃষ্টি আকর্ষণ করব আমরা যদি সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে পাই। তবে একটি কথা আপনাকে জানিয়ে রাখি, কিছু কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, অর্থাৎ সামান্য মানে কথা কেউ হয়তো বলছে, এটাকে বাড়িয়ে পত্রপত্রিকাতে অন্যভাবে বলা হচ্ছে। সুতরাং এক্ষেত্রেও কিন্তু এখানে দায়িত্বশীলতার প্রশ্ন আসে। তারপরও জামাত ইসলামী বড় দল, জামাত ইসলামের ভিতরে যদি কোনো চিন্তার মানে ঐক্য না থাকে সেটি আপনাদের মাধ্যমে আমরা জানবো এবং আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানবো। আপনি আপনার জায়গা থেকে পুরো বিষয়টি স্পষ্ট করেছেন। আমি বিরতিতে যাব এবং জনাব হাবিবুর রহমান হাবিব সব শেষ আপনার একটা মন্তব্য আমি নেব। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন জনাব হাবিবুর রহমান হাবিব। জনাব হাবিবুর রহমান হাবিব একটা বিষয় একটু বলবেন, মানে 25শে ডিসেম্বর তারেক রহমান আসছেন এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তফসিল ঘোষণা হয়ে গেছে এবং মাঠে প্রার্থীরা সরব। এরকম বাস্তবতায় তিনি যখন আসছেন এবং আপনি বললেন তার ধাপে ধাপে কাজগুলো কি হবে, কিন্তু এত বড় নেতা যখন আসবেন তখন তিনি কিন্তু ইতিমধ্যে বলেছিল যে দেশ একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কঠিন সময়টা আসলে সমাধানের দিকে তিনি কি ভূমিকা রাখতে পারেন, কোন কোন সিদ্ধান্তগুলো আসলে সেটা ঠিকঠাক মতো সঠিক পথে আনতে পারে দেশকে? কারণ দায়িত্বটা কিন্তু সবার চাইতে তার একটু বেশি, কারণ প্রত্যাশা তার উপরেও অনেক বেশি। জি না, এটা তো দায়িত্ব বেশি তো তার উপর, বড় দলের উনি এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। উনি একটা জিনিস করতে চান সেটা তো দেখেছেন বারবার, কিন্তু উনি আহ্বান জানাচ্ছেন আন্দোলনকারী যে দলগুলি ছিল তাদের প্রতি অনৈক্য কোনোভাবে সৃষ্টি না হয়, ঐক্যবদ্ধতার মধ্য দিয়েই এটা সামনে সুষ্ঠু নির্বাচন করা যাবে। আমরা নিজেদের মধ্যে যে হানাহানি কাটাকাটি করি, কথা চালাচালি করি, তাহলে তো দিন দিন আরো আপনার পরিস্থিতি খারাপ দিকে যাবে। যেমন যে কথাটা আমি আগে বলেছি, মির্জা আব্বাসের সাথে হাদির গুলিবিদ্ধ কি সম্পর্ক থাকতে পারে বলেন? এর আগে আমরা একই জিনিস দেখলাম, পুরোনো ঢাকায় তার সোহাগ হত্যাকাণ্ডের শিকার হলো ভাঙড়ি ব্যবসায়। সেখানে তার বিরুদ্ধে তাদের অভিযোগ ছিল অল্প দামে বেশ বিক্রি করে, তার কাছে বিক্রি করতে বাধ্য করে। সেটা রাতারাতির ভিতরে, ওই রাত্রি আমরা দেখলাম বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএনপি বোর্ড ব্যানার সব নিয়ে ফেলা হলো। এই ঘটনাগুলো আমরা জানি, আমি শুধু সামনের দিকের কথাটা জানতে চাই যে এগুলো কিন্তু দায়িত্ব ঘটনা, এই যে ঘটনা পরে কি হলো, পরে দেখা গেল এটার সাথে কোনো বিএনপি কোনো সম্পর্ক নয়, তারেক রহমান কোনো সম্পর্ক নাই, ম্যাডাম খালেদা জিয়া রহমান কোনো সম্পর্ক নেই, কিন্তু ওই দিকে নিয়ে গেল। এই মির্জা আব্বাসের উপরে আজকে যারা করলো একই গোষ্ঠী, কিন্তু তারাই সেদিন ওই স্লোগান দিয়েছিল তারেক রহমানের বিরুদ্ধে। আজকে আব্বাস ভাইয়ের বিরুদ্ধে স্লোগান তারাই দিয়েছে। তারা কি চায়? তারা দেশটাকে অনির্বাচিত সরকার হাতে রাখতে চায়, তাতে কি তাদের সুবিধা বেশি হয়? সেজন্য বলে তারেক রহমান দেশে আসবেন, দুইটা কাজ হবে আমাদের। আমার দলের মধ্যে নির্বাচন পাওয়া না পাওয়া নিয়ে একটা সংকট একটা জায়গায় আছে, যদি উনি আসতে পারে সমাধান হয়ে যাবে। একটা দিক থেকে বিএনপির ভিতরে যে কোথাও সংঘাতময় পরিস্থিতি, সেটা নিয়ন্ত্রণ হয়ে যাবে ইনশাল্লাহ। এবং বক্তব্যের মধ্য দিয়ে আজকে এই সাইফুল ভাই আসেন বা আরো যে আন্দোলনকারী দলগুলি আমাদের সাথে ছিল দীর্ঘদিন ধরে, তাদের আসন বন্টনের ক্ষেত্রে এবং তারা যে আসনগুলি পাবেন সেখানে বিএনপি যেন কেউ নির্বাচন করতে না পারে, সেখানে বিদ্রোহ করতে না পারে, সেই বিষয়গুলো সেখানে উনি নিয়ন্ত্রণ করতে পারবেন অনেকটাই। কিন্তু অনেকটা নিয়ন্ত্রণ হয়ে যাচ্ছে। আমার পাশে আপনারা জানেন ফজলুর রহমান ছিলেন, মন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন। ওনার মেয়েকে নমিনেশন দেওয়ার পর ওনার বড় ছেলে ডাক্তার, উনি অনেক বিদ্রোহ করেছেন। বোঝা যাচ্ছে যে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যে সিদ্ধান্তটা আসলে অপেক্ষায় ছিল, তিনি আসার পর সেই সিদ্ধান্তগুলো নেওয়া সহজ হবে। এবং অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাকে সময়টা দেওয়ার জন্য, এবং নিশ্চয়ই সামনে কোনো আয়োজন আবার কথা হবে আপনাদের সঙ্গে।